জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অত্যন্ত দুঃখিত। আজকে আমাদের জুমের লাইভে আসার কথা ছিল। আমাদের ইকেবের ম্যানেজার শোভন ভাই, উনি সাডেন একটা কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় আমাদের আজকে জুম থেকে আসা মিটিংটা করা সম্ভব হচ্ছে না। তো আমরা প্রতিদিনের মতো রেগুলার যেভাবে সিনিয়র থেকে লাইভে আসি, আমাদের গেস্টকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আহ, জাহিদ, আমাদের আপনাদের শ্রদ্ধেয় জাহিদ স্যার, উনি আপনাদেরকে আমাদের সাথে যিনি আছেন আজকের গেস্ট, ওনাকে পরিচয় করে দিবেন। আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই? নিশ্চয়ই ভালো আছেন। অ্যাকচুয়ালি আমি সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কখন কোন দিন আবার আমার বন্ধুদের সামনাসামনি হব, তাদের সাথে কথা বলবো, কোনো নতুন টপিক নিয়ে কথা বলবো, কোনো বিষয় নিয়ে কথা বলবো। এটা আসলে আমার একটা আগ্রহ সবসময় থেকে যায়। আজকে আমি হাজির হয়েছি, আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই আজকে, যেটা হলো পুঁজি গঠন। আমরা পুঁজি গঠনের বিষয়টা নিয়ে কিন্তু বারবার কথা বলতে হবে, কারণ একটা বিজনেসের সব থেকে বড় যে জায়গাটা, সেটা হলো পুঁজির গঠন। আপনি যদি পুঁজি গঠনটা ঠিক মতো না করতে পারেন, না বুঝেন এই জায়গাটা, তাহলে কিন্তু আপনার ব্যবসাটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আপনার অনেক সুন্দর একটা প্ল্যান আছে, আপনার ইনিশিয়েটিভ খুব ভালো, কিন্তু আপনার ক্যাপাসিটিও আছে, বাট আপনার পুঁজি নাই। তাহলে আপনাকে কি করতে হবে? পুঁজি তৈরি করতে হবে। আর যদি এটা শুধু আপনি না করতে পারেন, তাহলে কি হবে? তাহলে অ্যাকচুয়ালি এই পুঁজির জায়গাটা নষ্ট হয়ে যাবে। তো আমরা আসলে প্রথমে আজকে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, সেটা হলো যে আমরা জানি যে আপনি যখন বিজনেস শুরু করবেন, শুরু করার পরে যে বিষয়টা চলে আসে, সেটা হলো পুঁজি গঠনের। আপনাকে এখানে ব্যাংক আপনাকে পুঁজি দিতে পারবে, আপনি আপনার নিজের মতো করে কিছু পুঁজি গঠন করতে পারবেন, আপনি কিছু ইনিশিয়েটিভ আপনাকে নিতে হবে। এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে পুঁজি গঠনের জায়গাটা তৈরি হয়। তো আপনি ব্যাংকের কাছে যাওয়ার আগে যে প্রবলেমটা হয়, সেটা হলো যে আপনার ব্যাংকে যেতে হলে একটা জায়গা আপনাকে পার করতে হয়। কোন জায়গাটা? যে আপনার নিজস্ব একটা পুঁজির ব্যবস্থাপনা থাকতে হবে, একটা ট্রানজেকশন থাকতে হবে। এই ট্রানজেকশনের উপর ভিত্তি করে পরবর্তী ব্যাংক আপনাকে সহযোগিতা করবে। তার মানে ব্যাংকের সহযোগিতা নেওয়ার আগে আপনাকে নিজের মতো করে সুন্দর করে একটা পুঁজি গঠনের প্রক্রিয়াটা তৈরি করতে হবে। তো যদি সেটা করতে হয়, তাহলে সেটা অনেকগুলো ধাপ আছে, যে ধাপগুলো নিয়ে আপনাকে আস্তে আস্তে অগ্রসর হতে হবে। আজকে আমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছেন জনাব শাহাদাত সোহাগ। উনি আপনার সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর। উনি দীর্ঘদিন ধরে, এবং উনি কিন্তু শুধুমাত্র এই যে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর তাই না, উনি কিন্তু ব্যাংক প্রফেশনের সাথে ওনার একটা ইনভলভমেন্ট আছে। উনি কিন্তু ওনার ক্যারিয়ারটা শুরু করেছিলেন ব্যাংক থেকে। তো তাহলে উনি জানেন যে ব্যাংক অ্যাকচুয়ালি কিভাবে কোন সময় আপনাকে পুঁজি দিবে, এবং তার আগে পুঁজি গঠনের জায়গাটা কি হতে পারে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আসলে খুব সুন্দরভাবে আজকে আপনাদের সামনে উনি উপস্থাপন করবেন এবং আপনারা তুলে ধরবেন, এবং এটা উনি চেষ্টা করবেন আপনাকে সঠিক একটা দিক নির্দেশনা দিতে, যে দিক নির্দেশনাটা আসলে আপনার ব্যবসার জায়গা থেকে, পুঁজি গঠনের জায়গা থেকে আপনাকে সমৃদ্ধশালী একটা জায়গায় নিয়ে যেতে পারে। বন্ধুরা, আমরা এরপরে এই সেশনের পরে আমরা আরেকটা বিষয় নিয়ে কাজ করব, সেটা হলো আমরা কন্টেন্ট ডেভেলপমেন্টের একটা বিষয় আপনাদের বলে রেখেছি। সেই বিষয়টি আমরা মনে আছে আমরা কি করব। এখন আমি পরিচয় করে দিচ্ছি শাহাদাত সোহাগ সাহেবের সাথে। শাহাদ ভাইকে আপনি শুনতে পাচ্ছেন? শাহাদ ভাইয়ের নেট মনে হয় সমস্যা হচ্ছে। মনে হচ্ছে। জি, আপনি এর ফাঁকে একটু ঘোষণা দেই। আগামী 15ই আগস্ট রোজ শনিবার জাতির পিতা মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের সেশন বা ক্লাস বন্ধ থাকবে। জাহাঙ্গীর আলম শোভন ভাই গ্লোবাল মার্কেটিং করবেন কিভাবে, এজন্য একটা লিংক শেয়ার করেছেন। আগামীকাল রাত 8টা থেকে 9টায় এই গ্রুপে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। আমাদের গ্রুপে অলরেডি পোস্টটা শেয়ার করা আছে। এরপরে ইকেবের সম্বন্ধে জানার জন্য আমাদের একটা ব্লগ আছে, blog ekeb.net।
আপনারা এই সাইটটা একটু ভিজিট করবেন। আর আমরা পরবর্তীতে হাজিরার উপর ভিত্তি করে আমরা সার্টিফিকেশনটা মূল্যায়ন আরো জোরদার করব। জি শাহাদাত ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনি আমাকে চিনেন, বিগত 3-4 বছর আগে দেখছেন তাই আপনাদের। নাকি? জি জি, আপনাদের এখানে ফুল অ্যাকাউন্টিং সিস্টেমটা আমাদের হাতে ডিজাইন করা, রফিক ভাই। ও আচ্ছা 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 আচ্ছা, ভালো আছেন না? জি। দাড়ি ছিল তখন, না 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 না। এই জন্য চিন্তা। রাইট রাইট, ফাইন ফাইন, ভালো। তাহলে তো খুবই মজা হইলো। জি আমার জি, এখানে আমি কি বা কোথাও কোথাও একটু ইন্টারনেট আনস্টেবল হচ্ছে, আমাদেরকে এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আচ্ছা, এখন ঠিক আম- আছে, আম- এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি, তাহলে জি। আমরা আমরা মনে হয় মূল আলোচনায় চলে যাই। জি শাহরুখ ভাই আজকে আমাদেরকে আলোচনায় নিয়ে আসবেন যে ব্যাংকে যাওয়ার আগে প্রাথমিক পুঁজি গঠন করার প্রক্রিয়াটা কিভাবে হতে পারে এবং সেক্ষেত্রে বীমা কিভাবে সহযোগিতা করতে পারে। সোহাগ ভাই যদি একটু আমাদেরকে আপনার জায়গা থেকে একটা আলোচনার জায়গা তৈরি করতেন এবং আমাদের যে বিষয়টা আমাদের আসলে অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিষয়টা শোনার জন্য, প্লিজ সাজাদ ভাই। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে। এবং আজকে আমাদের সাথে যারা শুনছেন, আহ একটা আইস ব্রেকিং করি। এই ধরনের আলোচনায় সাধারণত প্রথমে একটু চটুল বিষয় দিয়ে শুরু করতে হয়। তো যেটা হচ্ছে যে একটা তত্ত্ব কথা আছে যে আমরা সবাই মানুষ, সবাই স্বপ্ন দেখে, আবার কেউ কেউ স্বপ্ন দেখায়। সবাই পথ চলে, কেউ কেউ আবার পথ দেখায়। তো আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমরা এমন একটা বিষয়ের অবতারণা করতে চলেছি যেখানে আমরা আসলে নিজেরাও স্বপ্ন দেখব, পথ দেখব এবং অন্যদেরকেও স্বপ্ন দেখাবো, পথ দেখাবো। আমাদের মানুষের জীবনে একটা জিনিস, একটা একটা বিজনেস ওয়ার্ল্ড, দুইটা। আমরা সাধারণত পৃথিবীর কর্মকাণ্ডকে, পৃথিবীর অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা ব্রডলি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিজনেস ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে জব ওয়ার্ল্ড। এখন বিজনেস ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দরতম এবং কাঙ্ক্ষিত শব্দ হচ্ছে উদ্যোক্তা। উদ্যোক্তা এই বিষয়টা একটা সৃষ্টিশীল, একটা সৃজনশীল বিষয়। এখন একটা মানুষের মনের মধ্যে সে যখন পৃথিবীতে আগমন করে, একটা চমৎকার কথা আছে যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরি টাইম হি ইজ ইন চেইন। তো আমাদেরকে আমাদের জীবন চলার পথে এই চেইন বা শিকলের একটা একটা করে গিট খুলে খুলে জীবনের পথে এগিয়ে যেতে হয়, সফলতার পথে এগিয়ে যেতে হয়। এটাই হচ্ছে আসলে নিয়ম, সেটা পার্থিবভাবে হোক বা সেটা প্রকৃতিগতভাবেই হোক না কেন। আমরা যখন ছাত্র থাকি, আমরা যখন ছোট্ট ছোট্ট থাকি, আস্তে আস্তে বড় হতে থাকি। ছোটবেলা, মধ্যম বেলা, বড় বেলা, এবং একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ছাত্রবেলা। এই ছাত্রবেলাতে কিন্তু আমাদের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক অনেক ইচ্ছা, অনেক প্রত্যাশার ফুল ফুটতে থাকে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে ফুলটা ফুটলো, এই ফুলটা ফুটার পরে যে যত চমৎকার ভাবে এটাকে নার্সিং করতে পারে, সেই আসলে জীবনের একটা সময় গিয়ে সফলতার বা সময়ের বিবেচনায় এবং পার্থিব বিবেচনায় সে সফল বলে বিবেচিত হয়। এখন আমরা আমরা সাধারণত দুটো বিষয় নিয়ে ভাবি। একটা বিষয় হচ্ছে যে আমরা পড়াশোনা করব, কিছু নির্দিষ্ট সার্টিফিকেট, কিছু ডিগ্রি অর্জন করব, তারপর আমরা নিজেদেরকে কোনো কর্মশীলতার সাথে যুক্ত করব। এখন কর্মশীল হওয়ার ব্যাপারে দুটো বিষয় খুব পরিষ্কার। একটি হচ্ছে আমরা কেউ কেউ উদ্যোক্তা হয়েছিল, সে কিছু প্রতিষ্ঠান করেছে, সেই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বা সেই প্রতিষ্ঠানকে একটা বাস্তবসম্মত অর্থনৈতিক ভিতের উপর দাঁড় করানোর জন্য আমি কাজ করব, আমার শ্রম দেব। আরেকটা হচ্ছে আমি নিজেই কবিতা লিখব। সেই কবিতা লেখা ব্যাপারটা কি, যে আমি আমার ছাত্রবেলার বা মধ্যম বেলার যে স্বপ্নটুকু আমি দেখেছিলাম সেটিকে আমি বাস্তবায়ন করব। আমি একজন উদ্যোক্তা হব, একজন উদ্যোগী মানুষ হব। যে মানুষটা কি করবে, নিজের মেধা,
শক্তি, মনন, মূল্যবোধ এগুলোকে একসাথে করে কিছু মানুষের জন্য একটা কাজের ক্ষেত্র তৈরি করবে। এই কাজের ক্ষেত্র তৈরি করাটার কথাই আজকালকার পৃথিবীতে এই সময়ে এসে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেতে চলেছে। আমরা দেখি যে আমাদের বর্তমান সময়ে বিশেষ করে প্রাইভেট সেক্টরে যে সমস্ত ইউনিভার্সিটি গুলো আছে তারা উদ্যোক্তা তৈরির জন্য, বিশেষ করে ব্যবসায়িক শিক্ষা যেটা আছে, ব্যবসায় যেমন আমরা সোকল যেটাকে আমরা বলে থাকি বিবিএ, এমবিএ, এই স্টুডেন্টশিপ যারা করছেন তাদেরকে উদ্যোক্তা হবার জন্য উদ্যোগী করতে তারা বিভিন্ন সময় নানা রকম সেশনের আয়োজন করেন। সেখানে ব্যবসায়িক ভাবে উদ্যোক্তা হিসেবে সফল মানুষদেরকে তাদের জীবনের সাফল্যের কাহিনী বা গল্প শোনান। এখন আমরা সাধারণত গল্প বললে মনে হয় যেন কিছু বানিয়ে বানিয়ে বলা হচ্ছে, কিন্তু গল্প শব্দটার আগে আমরা যখন জুড়ে দেই সফলতার গল্প, তখন সেটি সত্যিকার অর্থেই কাঙ্ক্ষিত একটা বিষয় হয়ে দাঁড়ায়। আজকে যারা আমাকে শুনছেন আমি তাদের জন্য মূলত দুটো টিপস দিব। একটি হচ্ছে যে আমি যে কথাটা শুরুতে বলেছিলাম যে আমরা যখন বিশেষ করে ছাত্রবেলাতে আমরা অনেক স্বপ্ন দেখি, নানা রকম পরিকল্পনা করি, সমাজ সংস্কারের কথা ভাবি, নিজেকে উন্নত করার কথা ভাবি এবং দেশের জন্য অবদান রাখার কথা ভাবি। এই ভাবতে গিয়ে আমরা নানা রকম পরিকল্পনা করি, কিন্তু একটা সময় আমরা বাস্তবতার মুখোমুখি হই। ওই যে আমরা যখন বাবার হোটেল থেকে বেরিয়ে যাই বা আমরা যখন ছাত্র জীবনটা আপাত দৃষ্টিতে শেষ করি, তখন আমরা কিন্তু যখন বাস্তবতার মুখোমুখি হয়ে পড়ি তখন আমাদের পরিকল্পনাগুলো একটু হোঁচট খায়। এখন যে কোনো কিছু সৃষ্টির জন্য একটি কবিতা লিখবার জন্য আপনার মনের মধ্যে ভাব লাগবে, একটা গল্প তৈরি করার জন্য আপনার কাছে একটা প্লট লাগবে, একটা বাড়ি তৈরি করার জন্য একটা ফাউন্ডেশন লাগবে, একটা স্বপ্নের বাস্তবায়নের জন্য কিছু আর্থিক ভিতের প্রয়োজন হয়। প্রধানত এই বিষয়টি আমাদের জন্য অনেক সময় আমাদের বাস্তব পরিকল্পনা বা আমাদের চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। আজকে আমি সেক্ষেত্রে বাংলাদেশে দুটো জিনিস, ব্যাংক এবং বীমা, মানুষের স্বপ্নকে সাকার বা বাস্তবায়ন করার জন্য যে দুটি প্রতিষ্ঠান সবচেয়ে বেশি উল্লেখযোগ্য কাজ করে সেটি হচ্ছে ব্যাংক এবং বীমা। কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন, সেটি হচ্ছে ব্যাংক কিন্তু আপনাকে যখন কোনো সহযোগিতার হাত বাড়াবে তখন সে আপনার একটা সক্ষমতা যাচাই করবে। সক্ষমতা যাচাই না করে সে কিন্তু আপনাকে সহযোগিতার হাত বাড়াতে চাইবে না। এখন আমরা আজকে এই সক্ষমতার জায়গাটা কিভাবে তৈরি করা যায় সেই বিষয়ে একটু কথা বলবো। আশা করি এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হবে এইভাবে, যেমন ধরুন বাংলাদেশে বীমা সেক্টর অত্যন্ত বর্ধনশীল একটা খাত। বাংলাদেশ বিশাল জনগোষ্ঠীর একটা ছোট্ট দেশ। এই দেশে তরুণ শক্তি প্রায় 35%। এখন এই কর্মশক্তিটুকুকে আমরা যদি উৎপাদনশীল কাজে ব্যবহার করতে পারি তাহলে আমরা যে স্বপ্ন দেখছি একসময় আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত বিশ্বের কোনো একটা দেশে পরিণত হব, সেই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করার পথে অনেকখানি এগিয়ে যেতে পারবো। বীমা সেক্টর বাংলাদেশে যে কাজটা করেছে সেটি হচ্ছে যে সারা বাংলাদেশ জুড়ে তারা একটা নেটওয়ার্ক তৈরি করেছে, যে নেটওয়ার্কের মাধ্যমে তারা একটা সেবাটা আমি একটু পরেই পরিষ্কার করছি আপনাদের কাছে, একটা সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এই সেবাটা হচ্ছে মূলত কি? মূলত হচ্ছে যে একটা বিষয় লক্ষ্য করবেন যে আমাদের দেশে কর্মশক্তিকে কর্মে নিয়োজিত করার জন্য যেসব খাত রয়েছে, কিছু খাত উৎপাদনশীল, কিছু খাত অনুৎপাদনশীল, কিন্তু আমাদের সব ক্ষেত্রেই একটা সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু আমাদের 18 কোটি জনগোষ্ঠীর জন্য যদি আমরা একটা সার্ভিস বীমা সেবা আমরা যদি পৌঁছে দিতে পারি তাহলে সেই সেবার ক্ষেত্রে সংযুক্ত হওয়ার মতো বর্তমানে বাংলাদেশে গার্মেন্ট সেক্টরের পরেই প্রায় 30 লক্ষ লোক এই বীমার সাথে যুক্ত আছে। এবং সবচেয়ে আশার কথাটা হচ্ছে যে এই পেশার সাথে যুক্ত হওয়ার যে সুযোগ সেটি অবারিত।
এখানে কোনো লিমিটেশন বা সীমাবদ্ধতা নেই। এটা কিভাবে কাজ করে, যে বীমা পেশার সবচেয়ে মজার, আমরা জন্মগতভাবে বা প্রকৃতিগতভাবে আমরা কিন্তু, আমি যে একটা কথা বলেছিলাম যে আমরা চেইনের ভেতরে থাকি, আমরা চেইনের ভেতরে থাকতে চাই না। আমরা স্বাধীনভাবে নিজের কর্ম পরিকল্পনা, নিজের জীবনযাত্রা নির্বাহ করতে চাই। এ কারণে আমরা অনেকেই এমন একটা পেশা খুঁজি যেখানে আমি আমার চিন্তা শক্তি, আমি আমার উদ্ভাবনী শক্তিটা কাজে লাগাতে পারি। এবং একটা মানুষের সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন যে কোনো বিষয়ে যদি আপনি কাউকে উদ্বুদ্ধ করতে পারেন, কোনো কাজ করবার জন্য কাউকে যদি আপনি কনভিন্স করতে পারেন, সহজ বাংলায় যে তাকে যদি আপনি প্রণোদনা দিতে পারেন, তাহলে আপনার কাছে এক ধরনের তৃপ্তির জায়গা তৈরি হয়। এই তৃপ্তির জায়গাটা তৈরি করবার জন্য একদম মানসিক প্রশান্তি এবং সেবার মাধ্যমে এক ধরনের মানসিক মানসিক শান্তি তৈরি করবা, এক ধরনের আর্থিক স্বস্তি তৈরি করবার একটা চমৎকার জায়গা হচ্ছে বীমা খাত। এখন আমরা যেহেতু বীমা খাতে আমরা দেখতে পাই যে সারা বাংলাদেশ ব্যাপী একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের আন্ডারে অসংখ্য লোক বিভিন্ন স্তরে, বিভিন্ন জনশক্তি বিভিন্ন স্তরে কাজ করে। এখন আমাদের কিন্তু একটা আলটিমেট উদ্দেশ্য থাকে অনেকের, যে আলটিমেট উদ্দেশ্যটা কি, যে আমি একদিন এমন একটা প্রতিষ্ঠান করব যে প্রতিষ্ঠান আমাকে একটা ভিন্ন পরিচয় দেবে। সেই পরিচয়টা কি, যে আমি একজন উদ্যোক্তা। তাহলে আমি একটা যে কথাটা বলেছিলাম যে ব্যাংকিং এ সহযোগিতা পাওয়ার জন্য যে সক্ষমতার জায়গা, এই সক্ষমতার জায়গাটা ধরুন যে এই মুহূর্তে আমার কাছে নাই, তাহলে আমি নিজেকে কিভাবে ক্যাপাবল করে তুলবো? ক্যাপাবল করে তুলবার জন্য আমার কাছে কি আছে? আমার কাছে বীমা সেক্টর আছে উন্মুক্ত অবস্থায়। আমি এখানে গিয়ে কি করতে পারি, সেটা হচ্ছে যে মানুষের জীবনে কিন্তু একটা জিনিস অবধারিত, আমরা জন্ম নিয়েছি, এটা সত্য। অনেক সময় আমরা বলেও দিতে পারি, ডাক্তাররা বলে দেন যে আমরা অত তারিখে জন্ম নেবে একটা শিশু, কিন্তু আমরা কখন কোন দুর্ঘটনার শিকার হব অথবা কখন আমাদেরকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে যাবেন, এই বিষয়টা কিন্তু সাধারণত আমরা বুঝতে পারি না। তাহলে মানুষের চলার পথে কিছু ঝুঁকি আছে, এই ঝুঁকিটাকে আমরা অ্যাড্রেস করতে পারি। আমরা বলতে পারি যে আপনি এই পেশাটার মাধ্যমে, বীমা পেশার মাধ্যমে দুটো কাজ করতে পারছেন। একটি হচ্ছে আপনি নিজেকে একটা আর্থিক সাশ্রয় বা নিরাপত্তার মধ্যে, আর্থিক আশ্রয় বা নিরাপত্তার মধ্যে নিয়ে আসছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এই নিরাপত্তাটা, বেষ্টনীটা ছড়িয়ে দিচ্ছেন একটা জনগোষ্ঠীর মাঝে, আপনার কাছের, আপনার সমাজের, আপনার পরিবারের মানুষের মাঝে এটি ছড়িয়ে দিচ্ছেন। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা বীমা সেক্টরে যখনই কর্মশীল হয়ে উঠছি, যখনই কর্মতৎপরতা দেখানো শুরু করছি, তাহলে আমার কি হচ্ছে, আমার আয় হচ্ছে, আমি বীমা সেল করছি। আমি সাধারণত আমার সব সময়ের কথা একটা কথা বলে থাকি, সেটি হচ্ছে যে আমরা কিন্তু ব্যক্তিগতভাবে সবাই একজন সেলসম্যান। আমি আমার নিজের চিন্তা ভাবনা প্রথমে নিজেকে কনভিন্স করতে হয়, স্বপ্ন দেখার ক্যাপাসিটি অর্জন করতে হয়, নিজের উপর আস্থা অর্জন করতে হয়। আমি নিজেই নিজের কাছে সেলসম্যান। আবার আমি আমার পরিবারকে ব্যবস্থাপনা করি, পরিবার চালিয়ে রাখি, পরিবারের কর্তা হিসেবে ভূমিকা রাখি, সেখানে সবাইকে কনভিন্স রাখি, আমি সেখানে একটা সেলসম্যান। আবার কর্মক্ষেত্রেও আমি একটা সেলসম্যান। সেলসম্যানশিপই একজন মানুষকে কিন্তু দিতে পারে কাঙ্ক্ষিত সাফল্য। এখন যিনি উদ্যমী মানুষ, যিনি উদ্যোগী পুরুষ, তিনি যদি এই বীমার সাথে যুক্ত হন, তাহলে কি হবে, তিনি এই পেশাকে যখন ধারণ করলেন নিজের জীবনে, উনি তখন একটি আর্থিক ভিত্তি বা আর্থিক একটা ভিত তৈরি করা শুরু করলেন। সেটা দিয়ে তিনি কি করলেন, তিনি নিজের জীবন ধারণ করলেন, পরিবার পরিচালনা করলেন এবং পাশাপাশি একটি সঞ্চয় করলেন। কারণ তার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা আছে যে তিনি একদিন একটি আর্থিক সক্ষমতার জায়গায় যাবেন, যেই জায়গা থেকে একটা ব্যাংক ওনাকে সহযোগিতা করার মাধ্যমে তার বড় স্বপ্নটাকে রূপায়িত করবে, বাস্তবায়িত করবে। তাহলে আমরা বর্তমান সময়ে বাংলাদেশে যে বিষয়টা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে দেখুন, আমাদের তরুণরা এক সময়ে আমাদের মধ্যে, বা আমরা যখন ছোট ছিলাম বা তারও আগে আমাদের বাবারা যখন ছোট ছিলেন, তখন একটা চিন্তা পরিবারের মধ্যে থাকতো
যে আমার ছেলেটা পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই বিসিএস অফিসার, এই সমস্ত কিছু হবে। পরবর্তীতে আসলো যে একটা নতুন সেক্টর জেগে উঠলো, সেটা হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিং খুব আকর্ষণীয় হয়ে উঠলো, যে একটা ব্যাংকে জব পেয়ে গেলে তার লাইফটা সেটেল হয়ে গেল। তার মানে আমাদের চিন্তাগুলো একটা বৃত্তের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন দেখা যাচ্ছে যে আমাদের এই সময়ের তরুণরা সেই বৃত্তটা ভেঙে ফেলতে চাইছে। তারা চাইছে তাদের বৃত্তটাকে বড় করতে, এবং তাদের মধ্যে যে প্রকৃতিগতভাবে সৃষ্টিকর্তা তাদের মধ্যে যে সৃজনশীলতা দিয়েছেন, সেই সৃজনশীলতাটা কাজে লাগিয়ে তারা উদ্যোক্তা হতে চাচ্ছেন। কিছুদিন আগে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে যে ইউএসএ তে বাংলাদেশের বংশোদ্ভূত একজন উদ্যোক্তা তিনি খুন হয়েছেন। মানে আমরা মনে হয় যেন এই ধরনের এই মানুষগুলো, যে ঘটনাটি ঘটলো, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু তারপরও কিন্তু আমাদের সৃজনশীলতার নেশা, আমাদের উদ্যোক্তা হওয়ার নেশা থেমে থাকবে না। এই থেমে থাকবে না বলেই আমরা কোনো না কোনো পথ খুঁজে বের করবার চেষ্টা করব। সেই পথে যখন আমরা চেষ্টাটা চালিয়ে যাব, তখনই আমরা দেখতে পাবো যে আমাদের সামনে আর্থিক সক্ষমতা এবং নিজের আপাত প্রয়োজনীয় যোগ্যতা তৈরি করবার জন্য বীমা খাত একটি চমৎকার জায়গা তৈরি করে রেখেছে আমার জন্য। এখন বাংলাদেশে একটা সময় ছিল যখন বীমা সম্পর্কে কিছু নেতিবাচক ধারণা ছিল। নেতিবাচক ধারণা ছিল কিরকম, যে এইটি হয়তো সঠিকভাবে এটার মেইনটেনেন্স বা ব্যবস্থাপনা করা হয় না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, প্রাইভেট সেক্টর ব্যাংকিং বা গভর্নমেন্ট সেক্টর ব্যাংকিং, যেই ব্যাংকিং এ হোক না কেন, ব্যাংকিং কে যেভাবে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক, ঠিক সে কিভাবে একইভাবে আইডিআরএ বা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড আইডিআরএ রেগুলেটরি অথরিটি বলে একটা এন্টিটি তৈরি হয়েছে। সেই এন্টিটিটা এখন সামগ্রিকভাবে বীমা ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ এবং উন্নয়নের জন্য কাজ করে। একটা পরিকাঠামো তৈরি হয়েছে, একটা অবকাঠামো তৈরি হয়েছে, এখানে এখন কাজ করবার চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশটুকুকে কাজে লাগিয়েই আমরা আমাদেরকে সক্ষমতার জায়গায় নিয়ে যাব। এখন মজার বিষয় হচ্ছে যে ব্যাংক বিমা বললে, ব্যাংক বিমা, বিমা ব্যাংক, দুটো মনে হয় যেন একটা পাশাপাশি শব্দ, সহোদর ভাই, এবং এই মধ্যে একটা ব্রিজিং, একটা সেতু বন্ধন বা মেল বন্ধন তৈরি হয়েছে। আপনি যদি উদ্যোক্তা থাকে, আপনার প্রাথমিক যোগ্যতা, অবকাঠামোগত, শিক্ষাগত, আর্থিক যদি থাকে, আপনি ব্যাংকের কাছে চলে যেতে পারেন। আবার যখন আপনি একটু এই সক্ষমতাটা আপনার একটু কম আছে, তখন আপনি নিজেকে সক্ষম করে তুলবার জন্য বিমাতে চলে যেতে পারেন। সেখানে কিন্তু এক জব না, এটাও একটা ব্যবসায়। অর্থাৎ নিজের মতো আপনি যখন কোনো কিছু করছেন, নিজের পরিকল্পনা করছেন, নিজের মতো করে সে একজন উদ্যোক্তা। যখনই আপনি বীমা পেশার সাথে যুক্ত হচ্ছেন, শুরু থেকে আপনি এখন উদ্যোক্তা, এবং আপনি আপনার স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটতে শুরু করে। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আপনার এখানে দুইটা পার্ট আমরা দেখতে পাচ্ছি। এটা হলো, হ্যাঁ হ্যাঁ, একটু ইন্টারাপশন হয়েছে। জি জি, আমি এই পর্যায়ে একটু থামলাম, আবার পরে আমি বলবো। জি, আমি এখানে একটা বিষয় একটু অবতারণা করি। এটা হলো যে একটা সময় কিন্তু চিন্তাগুলাকে খুব সংকীর্ণ জায়গায় নিয়ে আমরা সবাই ঘোরাফেরা করতাম। এখন কিন্তু ব্রডার একটা জায়গায় চলে আসছে। কারণ আপনি একটা সময় ছিল যখন ব্যাংকে আলাদাভাবে দেখা যেত, বীমাকে আলাদাভাবে দেখা হতো। এখন কিন্তু ব্যাংক এবং বীমাকে একসাথে করে ব্যাংক অ্যাসুরেন্স বলে একটা টার্ম যোগ হয়েছে। তো যদি এই টার্মটা দিয়ে আমরা যদি আমাদের যে উদ্যোক্তা, এই উদ্যোক্তাদেরকে একটা সহযোগিতার জায়গা তৈরি করে দিতে পারি, কোন জায়গাটায়, যে ব্যাংক এবং অ্যাসুরেন্স মিলে ব্যাংক অ্যাসুরেন্সের যে জায়গাটা, তারা উদ্যোক্তাদের প্রাথমিক পুঁজি গঠন করার জন্য সহযোগিতার জায়গা তৈরি করে দেবে। তাহলে কি হবে, যে তারা প্রাথমিক যে পুঁজির যে এই যে ধরেন একজন আত্মীয় স্বজনের কাছে গিয়ে এটা নিয়ে জন্য লোন চাওয়া, অন্য কারোর কাছে পুঁজির জন্য হাত পাতা, এটা করার প্রয়োজন। তার তো মনের ভিতরে একটা অনেক বড় আকাঙ্ক্ষার জায়গা আছে যে সে উদ্যোক্তা হতে চায়।
যখন উদ্যোগ যদি সক্ষমতা না থাকে, অর্থনৈতিক সক্ষমতা না থাকে, তাহলে সে কিন্তু অর্থনৈতিক জায়গাটা তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় ট্রাই করবে। তো সে তার আত্মীয় স্বজন কিংবা বাবা মার কাছে ট্রাই না করে সে যদি এই ব্যাংক ইন্স্যুরেন্সের এই মাধ্যমে এবং বীমার মাধ্যমে যদি তার প্রাথমিক পুঁজিটা গঠন করতে পারে, তাহলে কি হবে, যে কারোর কাছে যাওয়া লাগলো না, সে ব্যবসা থেকে আরেকটা ব্যবসায় ট্রান্সফার হলো। একটা জিনিস, এক। দুই হলো যে একজন ব্যবসায়ীকে সবার আগে একজন ভালো সেলসম্যান হতে হয়। যদি সে তার ব্যবসাকে সাকসেসফুলি অপারেট করতে চায়, যদি সে তার ব্যবসাটাকে সামনের দিকে এগিয়ে নিতে চায়, তাহলে অবশ্যই তাকে সেলসম্যানশিপ শিখতে হবে। তার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা সেল করার কৌশল তাকে জানতে হবে, এবং সেই কৌশলটা কোত্থেকে আসবে? সেলসম্যানশিপ থেকে। একদম এটা কিন্তু সেলস এবং মার্কেটিং দুইটা আমরা কিন্তু আলাদাভাবে দেখি। আমি একদম পার্সোনাল সেলিং এর কথা বলছি, যে আপনার পার্সোনাল সেলসম্যানশিপের জায়গাটা আপনাকে শিখতে হবে। সেটা শিখতে হলে আমি মনে করি বিমার থেকে এত চমৎকার জায়গা আর কোথাও হবে না। প্রাথমিকভাবে আপনাকে বিমা একজন সেলসম্যান হিসাবে গড়ে তুলতে সহযোগিতা করবে এবং আপনার অর্থনৈতিক যে জায়গাটা সেই জায়গাটাকে মজবুত করবে। মজবুত করে কি করবে, যে আপনার ধরেন পরবর্তী যে পদক্ষেপ আপনার ব্যাংকের কাছে পুঁজির জন্য যাওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু ত্বরান্বিত করে দেবে। তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে একটা কম্বিনেশনের জায়গা তৈরি করছি। তো আমরা যে এই যে এখন যে সামনের দিকে যে ব্যাংক ইন্স্যুরেন্সের যে বিষয়টা সামনে চলে এসেছে, এবং এটা দিয়ে যে এটা যে ওয়ার্ক করছে এবং এর মাধ্যমে যে পুঁজি গঠনের জায়গাটা তৈরি হচ্ছে, আপনি যদি এইটা একটু আমার বন্ধুদের সামনে নিয়ে আসতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনি এটি পয়েন্ট আউট করবার জন্য। আলোচনার সময় এই বিষয়গুলো আসলে খুব উপকারী হয়, যে এবং আপনারা হয়তো শুনে থাকবেন যে ব্যাংক অ্যাসুরেন্স মানে হচ্ছে ব্যাংক এসুরেন্স, ব্যাংকের ব্যাংকিং, এসুরেন্সের ইন্স্যুরেন্স থেকে এসেছে এসুরেন্স। কারণ ইন্স্যুরেন্স আসলে কি করে থাকে? ইন্স্যুরেন্স বলে যে যদি তোমার কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে তোমাকে আমরা এইভাবে ক্ষতিপূরণ দিব। এটাকেই হচ্ছে এসুরেন্স। দুটো মিলে হয়ে গেছে ব্যাংক অ্যাসুরেন্স। তাহলে যখন ব্যাংক অ্যাসুরেন্স হয়েছে, আমি আমার আগের আলোচনায় বলছিলাম যে ব্যাংক এবং বীমা মনে হয় যেন এখন সহোদর হয়ে গেছে, একটা মেলবন্ধন হয়েছে, একটা ব্রিজিং হয়েছে এদের মধ্যে। এই ব্রিজিংটাকে আরো মজবুত করে দিয়েছে এই ব্যাংক অ্যাসুরেন্স। ব্যাংক অ্যাসুরেন্স মূলত যে স্পিরিটটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্সের প্রোডাক্টগুলো ইন্স্যুরেন্সের চ্যানেল দিয়ে বিক্রির পাশাপাশি ব্যাংকিং চ্যানেল দিয়ে বিক্রি হবে। এখন দুটো আস্থার জায়গা আছে মানুষের। একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর সাধারণ মানুষের আস্থার জায়গাটা তৈরি করে ফেলেছে, বীমা সেক্টর সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করছে। শুধু এই তৈরি করবার পথে ব্যাংকিং চ্যানেল একটা চমৎকার উপায়, যে উপায়ে বীমা সেবাটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যাংকের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এখন আগে কি ছিল? ব্যাংকার যে কথাটা আমাদের জাহিদ সাহেব বললেন, যে ব্যাংক তার নিজের মতো করে কাজ করত, বীমা নিজের মতো করে কাজ করত। এখন একটা জিনিস আবিষ্কার হয়েছে, সেটা কি? যে দেখা গেল যে এই দুজন যদি একসাথে কাজ করে, তাহলে কিন্তু আউটপুটটা 2+2=5 হয়ে যায়। তো আমি একটা কথা বলি, যে একজনকে জিজ্ঞেস করলো যে আচ্ছা 1 আর 1 কত হয়? সে বলল 2। আরেকজন বলল যে 1 আর 1 11 হয়। কিভাবে? আপনি 1-এর পাশে 1 লেখেন, 11 হয়। এখন ব্যাংক এবং বীমার ক্ষেত্রে ঘটনাটা 11 হয়ে গেছে, 1+1 2 না হয়ে 11 হয়ে গেছে। এখন এই যে মজাটা, আবার ধরেন 2+2 4 না হয়ে 22 হয়ে গেছে। তার মানে কর্মক্ষেত্র, কার্যক্ষেত্র, সেবার পরিধি ব্যাংক অ্যাসুরেন্সের কারণে অনেকখানি বেড়ে গেছে। এখন ব্যাংক অ্যাসুরেন্স হওয়ার কারণে কি হলো, যে যখনই বীমা ব্যাংকিং এর সাথে যুক্ত হয়ে গেল, তখন একটা আস্থার জায়গা তৈরি হলো, একটা আর্থিক নিশ্চয়তার জায়গা তৈরি হলো, এবং ব্যাংক অ্যাসুরেন্স এবং ব্যাংকিং বীমা মিলে একটা রিলেশনশিপ হলো। সে যেই কর্মকর্তা এই ব্যাংক এবং বীমার মধ্যে রিলেশনশিপটাকে ব্রিজিং করছেন, তাকে আমরা বলছি রিলেশনশিপ ম্যানেজার। অর্থাৎ একটা সম্পর্ককে লালন করছেন উনি। লালন করে কি করছেন? উনি
সেবার পরিধিটাকে বাড়িয়ে দিচ্ছেন, গ্রাহক সংখ্যা বাড়িয়ে দিচ্ছেন। এবং ব্যাংক অ্যাসুরেন্স হওয়ার কারণে আরেকটা বিষয় হয়েছে, কি হচ্ছে যে পারস্পরিক ভাবে প্রশিক্ষণ বা ট্রেনিং এর মধ্য দিয়ে একটা দক্ষ কর্মশক্তি, একটা দক্ষ জনশক্তি তৈরি করা হচ্ছে। যেই জনশক্তিকে মূলত জাহিদ সাহেব যেটা বললেন যে সেলসম্যানশিপটাকে শেখানো হচ্ছে। আমি ওনার সেলসম্যানশিপে একটা মজার কথা বলি। আপনারা তো বীমা সম্পর্কে প্রাইমারি আপনাদের একটা ধারণা আছে, তো একজন সেলসম্যান আসলে কেমন হওয়া উচিত আমি একটা গল্পের মধ্য দিয়ে এটা আপনাদেরকে বলি, আপনারা মজা পাবেন। সেটি হচ্ছে, হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, সেলসম্যানশিপের একটা মজার কথা বলি আমি। সেটি হচ্ছে, আপনারা জানেন যে বীমা সাধারণত দুই রকমের হয়। সেটা হচ্ছে একজন ব্যক্তিকে একটা বীমা সুবিধার আওতায় নিয়ে আসা হয়, আবার এক দল বা গ্রুপ, যেমন ধরেন একটা সমিতিতে 1000 মেম্বার আছে, 1000 মেম্বারকে একসাথে একটা বীমার আওতায় নিয়ে আসা হয়, এটাকে বলে গ্রুপ পলিসি। আর যখন একক ব্যক্তি হয় এটাকে বলে ইন্ডিভিজুয়াল পলিসি। তো একজন ভদ্রলোক সে নিজেকে খুব বড় সেলসম্যান মনে করে। সে একটা ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মহোদয়ের কাছে যায় বলল যে স্যার, আমাকে আপনার চাকরি দিতেই হবে, যদি আপনি চাকরি না দেন তাহলে আপনি একটা অ্যাসেট হারাবেন। এমডি সাহেব একটু নড়ে চড়ে বসলেন যে কেউ তো এইভাবে কখনো কথা বলে না। বলে যে কেন আপনি এই কথা বলছেন? স্যার, আমার যোগ্যতা হচ্ছে আমি যে কোনো প্রোডাক্ট যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দিতে পারি। সিইও সাহেব বললেন আমাদের তো এইরকম দক্ষ জনশক্তি দরকার, এইরকম মানুষই প্রয়োজন। তাহলে আপনার তো শুধু বললে হবে না, আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষাটা কি? যে এই যে ধরেন আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল বা একটা ব্যক্তিগত বীমার দুইটা ফর্ম আপনাকে দিচ্ছি, একদিন সময় দিলাম, আপনি দুইটা পলিসি করে আমাকে দেখান, আপনার এই যে সেলিং ক্যাপাসিটি দেখান। তো ও দুইটা ফর্ম নিয়ে চলে গেল ওই ভদ্রলোক, তা 2-3 ঘন্টা পরে ফিরে আসলো। ফিরে এসে বলল এই নেন দুটো পলিসি, একটা পলিসির হচ্ছে 5 লাখ টাকার এসুরেন্স আর একটা হচ্ছে 10 লাখ টাকার এসুরেন্স। এমডি সাহেব তো আবার নড়ে চড়ে, সিইও সাহেব নড়ে চড়ে বসলেন, তাই তো। এখন কথা হলো যে তখন বললো যে ফাইন, আপনি চমৎকার কাজ করেছেন, আপনাকে ধন্যবাদ, কিন্তু আমাদের একটা রুলস আছে। রুলস হচ্ছে যে 3 লাখ টাকার বেশি যদি এসুরেন্স হয় তাহলে ওই ব্যক্তির ইউরিন টেস্ট করতে হয় এবং তার রিপোর্টটা নিতে হয়, দেশে শারীরিক ইউরিনগত ভাবে সে ঠিক আছে কিনা। তো এই নেন আপনাকে ওই যে পিএসকে, আজকাল তো মডার্ন সব সামনের কাছেই থাকে, সিইওরা মডার্ন হয়ে গেছে। ওই পিএসকে ডেকে বললো যে দুটো শিশি নিয়ে যান, এই দুটো শিশিতে আপনি ওই দুই ব্যক্তির ইউরিন স্যাম্পল নিয়ে আসেন যাদের বীমা করেছেন। তো ভদ্রলোক চলে গেল এবং কিছুক্ষণ পরে একটা দুই হাতে দুইটা বালতি নিয়ে ফিরে আসলো। এখন এসে সিইও সাহেবকে পকেট থেকে শিশি বের করে বলল যে স্যার এই নেন আপনার ইউরিন স্যাম্পল। তখন সিইও সাহেব বললেন বাহ চমৎকার, বুঝলাম এটা ইউরিন স্যাম্পল, কিন্তু আপনি বালতি নিয়ে আসছেন কেন দুই হাতে দুইটা? তখন ওই লোকটা বলল স্যার, আমি যখন ইউরিন স্যাম্পল নিয়ে আসছিলাম তখন দেখি হঠাৎ একটা সমাবেশ চলছে, আমি ওই সমাবেশের কাছে গেলাম, গিয়ে দেখি ওটা প্রাথমিক শিক্ষকদের একটা সমাবেশ চলছে, ওখানে 2000 শিক্ষক একটা প্রোগ্রামে অংশ নিচ্ছে। আমি তাদের নেতার সাথে কথা বললাম, বুঝিয়ে বললাম, সেই নেতা কনভিন্স হয়ে গেল, তিনি সাথে সাথে ঘোষণা করে দিলেন যে এই 2000 লোকের একটা গ্রুপ বীমা পলিসি হবে। আমি মনে করলাম বীমা অঙ্ক যে, এবং উনি বলে দিলেন প্রত্যেকের বীমা অঙ্ক হচ্ছে 5 লক্ষ টাকা। এখন আমার তো মনে হয়ে গেল যে 5 লক্ষ টাকা বীমা অঙ্ক হলে তো 3 লক্ষ টাকার বেশি হলে তো আপনি ইউরিন স্যাম্পল চাইতে পারেন, আমি এই জন্য চাওয়ার আগেই স্যাম্পল নিয়ে আসছি। এখন এই ব্যক্তিটা যে কথাটা বলেছিল যে আমি যে কোনো প্রোডাক্ট যে কোনো সময় যে কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দিতে পারি, তাহলে সে কি করলো? আসলে সে খুবই অ্যাডভান্স থিঙ্কিং এবং তার চিন্তা চেতনা সব সময় সেলসম্যানশিপের মধ্যে আছে। সে যখনই কোনো একটা ইঙ্গিত পাচ্ছে সেই ইঙ্গিতটাকে বাস্তবায়ন করে ফেলতেছে বলার আগেই। তো এখন আমরা কিন্তু এই ধরনের সেলসম্যানশিপ আমরা তৈরি করতে পারি ব্যাংক এবং বীমা যদি ব্যাংক অ্যাসুরেন্স হয়ে একসাথে কাজ করতে শুরু করে। এটি একটি অবারিত সম্ভাবনা। এখানে কয়েকটা বিষয় খুব চমৎকার ভাবে আসে, সেটি হচ্ছে যে আমাদের যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম এখনো রয়ে গেছে, পরিবারে যে হতাশা রয়ে গেছে, হতাশার জায়গাটা আসলে আমরা খুব দ্রুত শেষ করে দিতে পারি।
আমরা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে পারি ব্যাংক অ্যাসুরেন্সের মাধ্যমে। এবং আরেকটা মজার জায়গা তৈরি করতে পারি, সেটা হচ্ছে যে আর্থিক হতাশা থেকে মানুষের মধ্যে অনেক সময় নানা রকম বাজে ব্যাপার আসে, মাদকাসক্তি আসে, নানা রকম খারাপ কাজের মানসিকতা আসে। যদি আর্থিক স্বাচ্ছন্দ্য থাকে, মনে আনন্দ থাকে, তাহলে অবশ্যই ওইসব বিষয় আসবে না, হতাশা আসবে না, ডিপ্রেশন বলে যে শব্দটা আছে সেটা আসবে না। তাহলে আমরা কি হবে, একটা হাসি খুশি সৃষ্টিশীল জাতি হিসেবে গড়ে উঠবো এবং এই গড়ে ওঠার মধ্য দিয়েই আমরা আসলে ব্যাংক বিমার মেলবন্ধন বা ব্যাংক অ্যাসুরেন্সের সুবিধা কাজে লাগিয়ে আমরা বড় একটা জনগোষ্ঠীকে আর্থিকভাবে এবং সামাজিকভাবে নিরাপত্তা দিতে পারবো। এবং এইভাবেই আমরা একটা কি করতে পারবো, একটা উন্নত দেশ গঠন করতে পারবো। আমরা পদ্মা সেতু একসময় স্বপ্ন ছিল, বাস্তব হয়ে গেছে। ব্যাংক অ্যাসুরেন্সের অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের দেশে ব্যাপক কর্মসংস্থান করে আমাদের তরুণ সমাজের হতাশা দূর করবার যে স্বপ্ন, সেটি বাস্তবায়ন করা সম্ভব। আর উন্নত দেশ হওয়ার যে স্বপ্ন, সেটিও এর মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। ধন্যবাদ ভাই। আমার মনে হচ্ছে আরেকটু বিষয়, আরেক কিছু বিষয় এখানে চলে আসে। বলুন। আমরা বুঝলাম যে আপনার একজন উদ্যোক্তা তার ভিশন এবং মিশন যেটা থাকে সেই জায়গায় পৌঁছাতে হলে প্রাথমিকভাবে যদি তাকে আপনার পুঁজি গঠন করতে হয়, বীমা তাকে সহায়তা করতে পারে। কিন্তু বিষয়টা হলো যে এটা কিন্তু আমরা একটা টার্মের ভিতরে থাকলাম। এই টার্মটাকে যদি আপনি একটু ক্লিয়ার না করেন যে কিভাবে তারা আসলে এই জায়গাটার সাথে ইনভলভ হতে পারবে, কিভাবে তারা মানে এই সুবিধাটা নিতে পারবে, তাহলে কিন্তু আমাদের আলোচনাটা খুব কংক্রিট কিছু মানে কংক্রিট জায়গাটা তৈরি হয় না। আপনি যদি একটু তাদের কিভাবে তারা আসলে ইনভলভ হতে পারে। জি জি, আমি চলে আসছি। চমৎকার প্রশ্ন। এভাবেই আসলে আমরা ধীরে ধীরে একটা কংক্রিট জায়গায় পৌঁছে যাব। সেটি হচ্ছে যে আমরা বলেছি প্রথমে যে বীমা কোম্পানিগুলো কর্মসংস্থানের সারা দেশব্যাপী একটা ব্যবস্থা তৈরি করে রেখেছে। এর সাথে একজন ব্যক্তি তার মিনিমাম শিক্ষাগত যোগ্যতা, যদি একটা সুবিধা আছে যে আমাদের দেশে সবার সব একই রকম শিক্ষাগত যোগ্যতা থাকে না। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি পাস হয়, এইচএসসি হয়, গ্রাজুয়েশন হয়, তাহলে প্রত্যেকটা স্তরে একটা কর্মে বা একটা ওই স্বাধীন কাজে, বা যেটাকে আমরা যদি ছোট্ট করে বলি যে প্রথমে এটা একটা প্রফেশন, এটা একটা পেশা, সেই কাজটাতে যুক্ত হওয়ার জন্য প্রত্যেকটা কোম্পানির ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে অফিস আছে। এদেরকে আমরা ডিভিশনাল কোঅর্ডিনেটর বলি। এবং প্রত্যেকেরই আবার আলাদা করে তাদের প্রধান কার্যালয় আছে। সেখান থেকে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে থেকেও আমরা লোক নিয়োগ করে থাকি, আবার কেন্দ্রীয় ভাবে লোক নিয়োগ করে থাকি। প্রথমে এটির সাথে যুক্ত হওয়ার জন্য প্রথমে একজন তরুণ, যিনি একজন কর্মতৎপর তরুণ, যিনি নিজেকে গড়ে তুলতে চান, তার সক্ষমতার জায়গাটা তৈরি করতে চান, তিনি ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট বা এফএ হিসেবে কোম্পানিতে যোগদান করতে পারেন। এখন এই কোম্পানিতে যোগদান করার জন্য কয়েকটা উপায় আছে। সেটি হচ্ছে যে একটি নির্দিষ্ট কোম্পানি যদি আপনি বেছে নেন, তাহলে তার যে আঞ্চলিক অফিস আছে, আপনি যে এলাকায় আছেন সেই অফিসে যোগাযোগ করা। 1। 2 নম্বর হচ্ছে ওই কোম্পানি থেকে বিভিন্ন সময়ে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেটা ফলো করা। 3 হচ্ছে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করা, নিজের ইন্টারেস্টটা ওখানে ক্যারিয়ারের স্কোপ দিয়ে দেওয়া হয়, সিভি ড্রপ করার স্কোপ আছে সেখানে আপনি, বা কন্টাক্ট পয়েন্ট আছে এখানে জোরেও। এই নিয়োগের ক্ষেত্রে নরমালি আমরা সাধারণ জবের ক্ষেত্রে দেখে থাকি যে কেবলমাত্র নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আঞ্চলিকভাবে বিভিন্ন অফিসের মাধ্যমে নানা সময়ে এবং বিভিন্ন রিলেশনের মাধ্যমে একজন আরেকজনকে রেফার করেও এর সাথে যুক্ত হতে হয়। তো এখন শিক্ষাগত যোগ্যতা অনুসারে এবং দক্ষতা অনুসারে একটা প্রাথমিক যোগ্যতা, সেলসম্যানশিপটা তার মধ্যে কিভাবে গ্রো করবে, এটা কিভাবে সে বিষয়গুলোকে ইনটেক করতে পারবে, গ্রহণ করতে পারবে, এর উপর ভিত্তি করে এফএ, ইউএম, বিএম, ডিভিশনাল কোঅর্ডিনেটর, জয়েন্ট প্রজেক্ট ডিরেক্টর,
তারপরে এক্সিকিউটিভ ডিরেক্টর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইত্যাদি বিভিন্ন রকমের ক্লাস বা স্তরে আপনার লোক নিয়োগ করা হয়। তবে একজন ব্যক্তি যিনি প্রথমেই বীমার সাথে যুক্ত হয়ে নিজের সক্ষমতার জায়গা এবং নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চান, অর্থাৎ ফাউন্ডেশনটা নিতে চান, তিনি অবশ্যই তাকে নিয়োগ দেওয়া হয় ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে। দেওয়ার পর তারপর ওই প্রতিষ্ঠানটি নিজস্ব উদ্যোগে সম্পূর্ণ রকম প্রশিক্ষণ, পুস্তিকা, আউটলেট, প্রোডাক্ট নলেজ এগুলো দেওয়ার ব্যবস্থা করে থাকে। এবং প্রত্যেকটা বীমা কোম্পানিরই আলাদা আলাদা ট্রেনিং ডিপার্টমেন্ট আছে। সেই ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে এই ধরনের নতুন যারা আসছেন এবং যারা ইতিমধ্যে জয়েন করেছেন তাদেরকেও প্রতিনিয়ত আধুনিক বিষয়গুলোর সাথে পরিচিত করে তোলা, নতুন নতুন বিষয়গুলোর সাথে পরিচিত করে তোলার জন্যই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তারপরে কর্মশালার ব্যবস্থা করা হয়, হাতে কলমে এই বিষয়গুলো শিখিয়ে দেওয়া হয়। এটি আসলে যে কোনো প্রোডাক্ট, আপনি যদি ভালো সেলসম্যান হতে চান তাহলে প্রোডাক্ট নলেজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই প্রোডাক্ট নলেজটা আপনি যখনই এই সাথে নিয়োগ পাবেন, কোনো কোম্পানিতে নিয়ে আপনি যুক্ত হবেন, স্বাভাবিকভাবেই তখন আপনার প্রোডাক্ট নলেজ ডেভেলপ হবে এবং আপনি তখন নিজের জীবিকার অন্বেষণে বা আপনার প্রফেশনাল যে দায়িত্ব সেটা পালন করতে পারবেন। তাহলে আমি সিঙ্গেল লাইনে বলছি, একটা র্যাপ আপ করছি এটার যে কিভাবে যুক্ত হওয়া যাবে। যে কোনো বীমা কোম্পানির আঞ্চলিক অফিস আপনার সামনেই আছে, আপনার কাছাকাছি, আপনি সেখানে যোগাযোগ করতে পারেন। তারপরে নিয়মিতভাবে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, প্রধান কার্যালয় দেওয়া হয় এবং প্রথমে যে নিয়োগটি দেওয়া হয় সেটি হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট। তারপর অভিজ্ঞতা এবং অবদানের উপর ভিত্তি করে ধীরে ধীরে চমৎকার একটা কেরিয়ার আছে এখানে। একদম আপনি একজন এফএ বা ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, যেটি প্রথম পদ, সেই পদ থেকে আপনি সর্বোচ্চ পদ সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার বা মুখ্য নির্বাহী কর্মকর্তা পর্যন্ত একটা সুন্দর ল্যাডারিং বা একটা মই দেয়া আছে। আপনি আপনার দক্ষতা এবং কর্মশীলতা দিয়ে আপনি সেই মইতে, সেই সর্বোচ্চ জায়গায় আরোহণ করতে পারেন। জাহিদ ভাই। জি সোহাগ ভাই, অনেক ধন্যবাদ। চমৎকার চমৎকার টার্ম আমরা দেখতেছি, বুঝতেছি, শুনতেছি, শিখতেছি। আমার কাছে যতটুকু মনে হয় একজন ব্যক্তির সেলসম্যানশিপের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তো আপনার তার মানে বিষয়টা কি, সেলসম্যানশিপ যখন সে শিখতে যাবে তার মানে তখন ক্লায়েন্ট হ্যান্ডেলিং, ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করবে এই বিষয়টা সে ভালো মতো বুঝতে পারবে। তার মানসিক যে একজন মানুষকে মেজার করার যে ক্যাপাসিটিটা সেটা সে বুঝতে পারবে। একজন মানুষকে কনভিন্স করতে হলে কোন কোন বিষয়গুলোকে আসলে সামনে নিয়ে যাওয়া যায়, সামনে থেকে দেখা যায়, সেই বিষয়গুলো বুঝতে পারবে। এবং সর্বোপরি এটা যে কোনো বিজনেসেই প্রভাব বলয় বলে একটা শব্দ থাকে, প্রভাব বল। ধরেন আপনি যদি একটা প্রভাব বলয় এবং রিসার্চ, আপনি যদি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে কি করতে হয়, প্রথমে একটা ওয়েবসাইট নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে যে আপনি কিসের ওয়েবসাইটটা করতে চাচ্ছেন, সেখানে কি কি প্রোডাক্ট আপনার নিতে হবে, বাজারে কোন প্রোডাক্টের চাহিদা আছে। হ্যাঁ, তারপরে আপনার আসবে একটা প্ল্যাটফর্ম করতে হবে, তারপরে এটাকে আপনাকে প্রমোট করতে হবে। এটা অনেকগুলো বিষয় আছে, যে তারপর এটা মার্কেটিং করার একটা জায়গায় নিতে হবে। তো তাইলে কি মানে সেখানে কি তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু ধাপে ধাপে একটা জায়গা তৈরি করছে। আপনার রিসার্চ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তারপরে আপনার প্রোডাক্ট প্রমোশনের একটা বিষয় আছে, সেলসম্যানশিপের একটা বিষয় আছে, প্রভাব বলে, এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট যে জায়গাটা প্রভাব বলয়। আপনি যদি ব্যক্তিগতভাবেও মনে করেন যে আপনি একটা মানে আপনার চারিপাশের মানুষগুলাকে আপনি কোন কোন মানুষগুলো আপনার প্রয়োজনে সম্পৃক্ত করবেন, সেই মানুষগুলাকে আপনার জায়গা থেকে কিন্তু কনভিন্স করতে হবে, করে আপনাকে একটা প্রভাব বলয় তৈরি করতে হবে। প্রভাব বলয় তৈরি করতে হলে পরে আপনি করতে পারলে যেটা হবে, আপনি সেটা বিজনেসে যান, চাকরিতে যান, যেখানেই যান, এটা কিন্তু কাজে লাগবে। তার মানে প্রভাব বলয়টা কিভাবে করতে হয় সেটাও কিন্তু এই সেলসম্যানশিপের ভিতরে গিয়ে শেখা সম্ভব। কিংবা আপনি প্রোডাক্টটাকে কিভাবে আপনি মানুষের কাছে উপস্থাপন করবেন, একজন মানুষ কিভাবে বুঝবেন, একটা মানুষের কাছে এই বিষয়ে আমি একটু, জি হ্যাঁ জাহিদ ভাই আমি একটু যোগ করি।
জি, যোগ করি আপনার পয়েন্টের সাথে, সেটি হচ্ছে যে এই যে তৈরি করা, প্রভাব বলয়টা তৈরি করা, মজার বিষয় হচ্ছে যখনই একজন তরুণ এই বীমার সাথে যুক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু তাকে এইভাবে তৈরি করবার জন্য তার যে নিজস্ব সক্ষমতাটা আছে, আর মানুষের ভিতরে কিন্তু একটা শব্দ আছে ইংরেজিতে বলে লেটেন্ট। লেটেন্ট মানে হচ্ছে ঘুমন্ত, সুপ্ত। একটা জিনিস থাকে, ওটাকে একটু নার্সিং করে ধাক্কা দিয়ে খোঁচা দিয়ে বের করে নিয়ে আসতে হয়। এই যে বের করে নিয়ে এসে তাকে একজন সক্ষম মানুষ হিসেবে তৈরি করবার এই জায়গাটা কিন্তু এই বীমা কোম্পানিগুলো তৈরি করে দেয়, একজন মানুষকে কর্মক্ষম, সফল, যোগ্য মানুষ করে তুলতে সে সহযোগিতা করে। এই যে জায়গাটা, আবার আরেকটা বিষয় আপনি যে বললেন যে একজন মানুষকে কনভিন্স করা, আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল বলি। একটা কথার স্পিরিটটা হচ্ছে যে এরকম যে আপনার সেলসম্যানশিপ বা আপনার মার্কেটিং দক্ষতা এমন হতে হবে যে আপনি সাইবেরিয়াতে ফ্রিজ বিক্রি করে দিবেন। এখন সাইবেরিয়া হচ্ছে ঠান্ডার জায়গা, ওখানে তো ফ্রিজ দরকার নাই, কিন্তু আপনি সাইবেরিয়ার মানুষের কাছে কিভাবে ফ্রিজ বিক্রি করেন? বলতে হচ্ছে যে ওটা তো প্রাকৃতিক ঠান্ডা, কিন্তু আপনার তো নিয়ন্ত্রিত ঠান্ডা দরকার। মাছ একটা ঠান্ডায় ভালো থাকবে, আপেল আরেকটা ঠান্ডায় ভালো থাকবে, তাহলে এটা আপনি নিয়ন্ত্রণ করবেন কি? প্রকৃতিকে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তাহলে তাপমাত্রা নিয়ন্ত্রণ কোথায় করা যাবে? ফ্রিজে করা যাবে। তাহলে সাইবেরিয়াতে ঠান্ডা আছে বলে ফ্রিজ লাগবে না, বিষয়টা ঠিক না। তার মানে এই যে উদ্ভাবনী ক্ষমতা, সাইবেরিয়াতে ফ্রিজ বিক্রি করে দিতে হবে, এই ধরনের স্পিরিট একটা যে তৈরি করা, সেইটা তৈরি করার ক্ষেত্রে একটা বীমা কিন্তু একজন ব্যক্তিকে সেই রকম ভাবে তৈরি করে। আপনি মোটরসাইকেল চালান, আপনি একটা হেলমেট কিনেন কেন? মাথাটাকে সেভ করার জন্য। তার মানে আপনি নিরাপত্তা কিনেন। তো একজন বীমা যখন যে বীমা বিক্রি করবেন, আপনি কি জানেন কখন আপনার মোটরসাইকেল দুর্ঘটনা হবে, কখন আপনার গাড়ি দুর্ঘটনা হবে, কখন আপনার বাস ড্রাইভার হঠাৎ করে ধান খেতে চলে যাবে? আপনি তো জানেন না। সুতরাং আপনি বীমা, ওই যে হেলমেট কিনেছিলেন, একটা হেলমেট কিনেন, তার মানে একটা বীমা পলিসি নেন। এই যে উপস্থাপনাটা, এই যে চমৎকারিত্ব উপস্থাপনার, এটি হচ্ছে আসলে সেলসম্যানশিপ এবং তার অন্যকে ম্যানেজ বা অন্যকে বোঝানো, কনভিন্স করার একটা সক্ষমতা। এখন মজার বিষয়টা হচ্ছে যে আপনি যখনই কাউকে কোনো বিষয়ে কনভিন্স করতে পারেন তখন আপনার মধ্যে এক ধরনের তৃপ্তি আসে। এই তৃপ্তিটাই হচ্ছে পেশার আনন্দ। সব পেশায় কাজ করে মজা পাওয়া যায় না। অনেক সময় বলে না সবাই যে মজা পাচ্ছি না, বোরিং হয়ে যাচ্ছে। বীমার ক্ষেত্রে মজাটা হচ্ছে কি, বাংলা এই কথাটা বলা হয়ে থাকে, 18 কোটি মানুষ, 18 কোটি মন, 18 কোটি রকমের চিন্তা ভাবনা। তাহলে নতুন মানুষের সাথে কি করে বুদ্ধি করে ডিলিংটা করা হচ্ছে, নিজের সক্ষমতা, ডিলিং করার সক্ষমতাটা বাড়ছে। এই মজার জায়গাটা হচ্ছে আসলে বীমা। তো বীমা আপনাকে আনন্দ দিবে, পেশার তৃপ্তি দিবে, আর্থিক সক্ষমতা দেবে, এবং আপনার মনের মধ্যে লুকানো সেই স্বপ্নটা, উদ্যোক্তা হবার, সেটি বাস্তবায়ন করার সুযোগ এনে দেবে। জাহিদ ভাই, একটা কথা বলা হয় যে বীমাতে একটা কথা আছে, যে ব্যবসা সম্মানের, যে ব্যবসায় মূলধন লাগে না। আমার কাছে প্রশ্নটা হলো, এটাকে কেন ব্যবসা বলা হচ্ছে, আর কেন ওই ব্যবসাটাকে মূলধন লাগে না এই কথাটা বলা হচ্ছে? এই দুটাকে আমাকে যদি একটু বুঝান। এবং সম্মানের জায়গাটা কোথায়? প্রথমত, হ্যাঁ, সম্মানের জায়গাটা, একটা বিষয় হচ্ছে যে দেখেন, বীমা এমন একটা পেশা, যেই পেশার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি সামাজিক কল্যাণ সাধন করা যায়। কল্যাণ সাধন সংক্রান্ত সকল কর্মকাণ্ড মহৎ হিসেবে বিবেচিত হয়। ব্যবসায় আপনি কি করেন? ব্যবসায় আপনি কিছু প্রোডাক্ট করেন অথবা কিছু সার্ভিস করেন, এবং সেটাকে কিভাবে করেন? নিজের মতো করে করেন। এখন বীমা কোম্পানিগুলো আপনাকে যখন নিয়োগ দেওয়ার পরে আপনাকে এমন ভাবে তৈরি করবে যেন আপনি স্বাধীনভাবে নিজের চিন্তা ভাবনার প্রতিফলন ঘটাতে পারেন। স্বাধীনভাবে আপনার উপরে এই যে 10টা 6টা প্রশাসনিক দণ্ড, এই ধরনের বিষয়গুলো আপনার উপরে কাজ করবে না। আপনাকে বলে দেওয়া হবে, আপনি চিন্তা করবেন, ব্যক্তি বুঝে আপনার নিজের মতো করে আপনি অ্যাপ্রোচ করবেন, এবং
আরেকটা মজার বিষয় হচ্ছে যে ওই যে আমরা বলি দুঃখের সময়ের বন্ধু হচ্ছে সেরা বন্ধু। তো আমি সব সময় ব্যাংক বিমা, ব্যাংকাররা মন খারাপ করবেন না, আমি একটু বোঝানোর জন্য এই কথাটা বলি। সেটি হচ্ছে যে কোনো ক্ষেত্রে ব্যাংকাররা একটু পাষাণ, হৃদয়হীন। কিরকম? যেমন কারো কোনো একটা দুর্ঘটনা হলো, কর্তা ব্যক্তি হয় নিয়ে কোনো ব্যাংকার গিয়ে হয়তো তার কানে কানে বলে, যিনি বেঁচে আছেন তার স্ত্রীকে বা তার সন্তানকে গিয়ে বলেন যে আপনার স্বামীর তো আমাদের সাথে একটা পার্সোনাল লোন ছিল বা একটা এসএমই লোন ছিল, আপনি ওই লোনটার কথা মনে রাখবেন, নিয়মিত পরিশোধ করবেন, না হলে কিন্তু অনেক ঋণ হবে বা অনেক ঝামেলা হবে, এক পর্যায়ে এটা মামলা হবে। তার মানে দুঃখের দিনে আরো বড় একটা দুঃখ এসে হাজির হয়। কিন্তু বিমাটা ওই যে কল্যাণের দিকটা বলছিলাম, যে একমাত্র একটাই পেশা, যে পেশাটা দুঃখের দিনে গিয়ে বলে যে বোন, ভাই, বন্ধু, আপু মন খারাপ করবেন না, আল্লাহ যা করেছেন আমরা তো তা ফেরাতে পারবো না, কিন্তু আপনার স্বামী, ভাই বা আপনার আত্মীয় এই কাজটি করে গেছেন, আপনি 5 লক্ষ টাকার একটা পলিসি করেছিলেন, উনি এই পলিসিটা আপনার হাতে তুলে দিচ্ছি, আপনি আপনার আগামী দিনগুলো এই অর্থ দ্বারা নিরাপদ এবং স্বচ্ছন্দ করার চেষ্টা করুন। এই যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজনের সময় আপনি যে পাশে গিয়ে দাঁড়ালেন, এটি কিন্তু হচ্ছে মহত্ব। তাহলে কি বললাম? স্বাধীনভাবে চিন্তা করা, আবার পাশাপাশি একটা মানুষের সবচেয়ে বড় প্রয়োজনের সময় আপনি কাজে লাগছেন, এই যে কল্যাণ সাধনের দিকটা, এই সব কিছু মিলিয়েই এই পেশাটাকে দিয়েছে আলাদা একটা অসাধারণত্ব। এই অসাধারণত্বের জন্যই আসলে এই বীমা পেশাটা হচ্ছে একটি ব্যবসায়, একটি সম্মানজনক পেশা। আপনি নিজেই ভাবুন, যখন আপনি 5 লক্ষ টাকার পলিসির চেকটা আপনি ওই বোনের কাছে দেবেন, তখন বোনের অন্তরটা আপনার প্রতি কি পরিমাণ ভালোবাসায়, দোয়ায় আপ্লুত হবে, আপনি নিজেই চিন্তা করেন। আপনাকে কি পরিমাণ সম্মান দেওয়া হবে। তাহলে এই যে সম্মাননার জায়গাটা, এই যে স্বাধীনতার জায়গাটা, এটি এই পেশাটিকে ব্যবসায় এবং সম্মানজনক করে তুলেছে। শাহেদ ভাই, একটা প্রশ্ন আছে। জি, স্টার্টআপ বিজনেসের জন্য বীমা করতে হলে কি প্রয়োজন হয়, কি প্রয়োজন হয়? এখানে প্রশ্নটা দুই ভাবে ভাবা যেতে পারে। একটা বিজনেস স্টার্টআপে, ক্ষেত্রে পুঁজি গঠনের জন্য কিভাবে আপনার বীমা পেশা তাদেরকে সহযোগিতা করতে পারে। আর দুই হলো যে স্টার্টআপের যে রিস্ক থাকে, এই রিস্কটাকে কভার করার জন্য বীমা কি করে। দুটোই উত্তর দিচ্ছি। প্রথমটার উত্তর ইতিমধ্যে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। সেটি হচ্ছে যে কি, বীমা পেশা আপনাকে একটা আর্থিক যোগান দেবে। এই আর্থিক যোগান আপনার জীবনযাত্রা নির্বাহের ব্যয় নির্বাহ করার পরে আপনাকে সঞ্চয় করে তুলবে। যেহেতু আপনার মনের মধ্যে স্বপ্ন আছে, আপনি উদ্যোক্তা হতে চান, তাহলে সেই প্রতি মাসের, প্রতি দিনের, প্রতি সপ্তাহ যে আয়ের উৎসটা তৈরি হয়। বীমার ক্ষেত্রে মজার বিষয়টা হচ্ছে যে আপনার মাসের জন্য অপেক্ষা করতে হয় না, এটি প্রতিদিনই ইনকাম জেনারেট করে। আমরা মাঝে মাঝে যারা চাকরি করি তারা চিন্তা করি, আহা মাসে যদি 2 বার বেতন দিত। এখানে কিন্তু একজন বীমা পেশার একজন কর্মী, একজন এফএ, একজন ইউএম, একজন বিএম প্রতিদিন বেতন পেতে পারেন। এই হচ্ছে মজার জায়গাটা। তাহলে এই যে পাওয়াটা, এই আর্থিক প্রাপ্তিটাকে একটা অংশকে সঞ্চয় করে তিনি একটা প্রাথমিক পুঁজি গঠন করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন উনি একটা বিজনেস স্টার্ট করবেন, এই বিজনেস স্টার্ট করলে ওনার একটা ঝুঁকি থাকবে। উনি হয়তো নিজের পুঁজিটা এখানে লাগাবেন, আবার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ করার জন্য ব্যাংক থেকে লোন নেবেন। আচ্ছা, কোনো দুর্ঘটনায় এই ব্যবসাটা ভারাক্রান্ত হতে পারে, এই ব্যবসাটা বন্ধ হয়ে যেতে পারে, ব্যাংকাররা লোন দিয়ে বিপদগ্রস্ত হতে পারে। সেই ক্ষেত্রে কি হয়, উনি যে লোন নিয়েছেন সেই লোনটা বীমা কোম্পানি সিকিউরিটি দিয়ে থাকে, সেটা হচ্ছে লোন রিপেমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে। তার মানে কোনো ব্যক্তি ধরেন কোনো ব্যাংক থেকে 5 লক্ষ টাকা নিয়ে গেল, উনি একটা পর্যায়ে শোধ করতে করতে 2 লক্ষ টাকা শোধ করলো, একটা পর্যায়ে তার দুর্ঘটনা হয়ে গেল, তিনি ডিসেবল হয়ে গেলেন অথবা ডেথ হয়ে গেল, তাহলে 3 লক্ষ টাকা আরো বাকি থাকলো। এই 3 লক্ষ টাকা ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ব্যাংকে পরিশোধ করে দিবে। তাহলে ব্যাংকের ঋণটা
আপনার নিশ্চিত হয়ে গেল, আবার ওই ব্যক্তির পরিবারকে ঋণ নিয়ে ভাবতে হলো না। তাহলে বীমা দুটো বিষয় এখানে কাজ করলো। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যে ব্যবসার যে ঝুঁকি, প্রথমে যেটা যে আপনার অবকাঠামোগত হতে পারে, আপনার ম্যাটেরিয়ালস এর হতে পারে, এই ম্যাটেরিয়ালস কেও আবার যে নন লাইফ বা সাধারণ বীমা কোম্পানি এই সমস্ত বিষয়ের নিরাপত্তা ইনসিওর করে থাকে। তাহলে আপনি আপনার ব্যবসার লাইফ নন লাইফ দুটোকেই বীমা দ্বারা সুরক্ষিত এবং সংরক্ষিত করতে পারেন। এক্ষেত্রে আপনার জন্য সুযোগ থাকছে, শুধু সুযোগটা খুঁজে নিতে হবে। এখন অবশ্য খুঁজতেও হয় না, এমন হয়েছে তথ্য প্রযুক্তির যুগে সব তথ্য প্রযুক্তি আপনার হাতের কাছে চলে যায়। আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন, চোখ বন্ধ বা কানে ওই যে কানে তুলো দিয়ে রাখলে কিন্তু এই সময়টাতে স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। একটু চোখ কান খোলা রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার সব পুরো এন্টারপ্রাইজ, পুরো ব্যবসা ইউনিটটারই আপনি নিশ্চয়তা বিধান করতে পারবেন। জাহিদ ভাই, তবে এখানে একটা জিনিস আমার বোধহয় একটু বলার, আপনাকে একটু টাচ করি, তারপর আমি একটা কোশ্চেনে আসবো। সেটা হলো যে বীমা পেশাকে সম্মান, মানে যে ব্যবসা সম্মানে ব্যবসা কেন বলছে, যেহেতু সরকারের কাছ থেকে এই বীমা ব্যবসা করতে হলে একটা লাইসেন্স নিতে হয়, এফএ হতে হলে একটা লাইসেন্স নিতে হয়। সুতরাং এই লাইসেন্সটা নেওয়ার ক্ষেত্রে বীমা কোম্পানিগুলো তাদেরকে সহযোগিতা করতেছে, বাট সরকারি লাইসেন্স। আপনি যে কোনো ব্যবসা করতে গেলে তো আপনি ট্রেড লাইসেন্স করতে হয় না? ঠিক একইভাবে বীমা ব্যবসা করতে হলে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে। এটা বোধহয় এটা একটা, আমি জানি না যে এটা সঠিক কিনা। ঠিক এই বিষয়টা ঠিক এরকম নয়। এটি আসলে হচ্ছে যে এফএ হিসেবে কাজ করবার একটা বৈধতা, এইটা হ্যাঁ বৈধতা, এই বৈধতাটাই হচ্ছে সম্মানের জায়গা, যে উনি একজন বৈধ মানুষ, এই কাজটি করবার জন্য দায়িত্বপ্রাপ্ত। ঠিক অনেকটা ট্রেড লাইসেন্সের মতো না, এটা ঠিক ট্রেড লাইসেন্স না, এটা হচ্ছে এক ধরনের কি বলা, ব্যবসাটা করার সার্টিফিকেশন, ব্যবসাটা করার জন্য তাকে বৈধতা দিচ্ছে। এই লাইসেন্সটা ব্যবসা করার জন্য তাকে বৈধতা, এবং এটি পেতে বীমা কোম্পানিগুলো তাদের কর্মীদেরকে সহযোগিতা করে, বিশেষ করে এফএ দের জন্য এটা প্রযোজ্য। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন রাখতে চাই আপনাকে, সেটা হলো বীমা কোম্পানি উদ্যোক্তাদের কিভাবে সহযোগিতা করতে পারে? মানে উনি এই প্রশ্নটা মানে বারবারই ঘুরে ফিরে আসছে যে বীমা কোম্পানি উদ্যোক্তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে। আমার মনে হয় যদি একটু পয়েন্ট আউট করে দিতেন যে কোন কোন জায়গায় এই কিভাবে উদ্যোক্তাদেরকে সহযোগিতা করতে পারে। হ্যালো, নেটটা মনে হয় স্লো। জাকারি ভাই, আমার মনে হয় উনি হয়ে গেছেন। আমাদের আলোচনাটা বেশ জমে উঠেছিল, আর আমাদের সময় বোধহয় শেষের পথে নাকি? তাহলে কি ফিনিশিং দিয়ে দেব? এখানে আপনি উত্তরটা কিন্তু আপনি নিজেও দিতে পারেন। হ্যাঁ, আমি সেটা দিয়ে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি আমার বন্ধুরা একটু ইন্টারাপশন হয়েছে, যে আমি যে কথাটা বলছিলাম, ওই যে আপনার পয়েন্টে আসছিলাম, এটাকে ঠিক আমরা ট্রেড লাইসেন্স বলবো না, এটা এক ধরনের সার্টিফিকেশন, এক ধরনের ক্ষমতা অর্পণ, যার মাধ্যমে এক ধরনের ক্ষমতা অর্পণ, যার মাধ্যমে তিনি তার প্রোডাক্টটা বৈধ পথে, বৈধ উপায়ে অন্যের কাছে উপস্থাপন করতে পারেন। এবং এটি সাধারণত এফএ দের জন্য, এবং এটা পাওয়ার ক্ষেত্রে বীমা কোম্পানিগুলো এফএ দেরকে সহযোগিতা করে থাকে। শাহাদ ভাই, আমি আপনার কাছে একটা কোশ্চেন করবার আরেকটা প্রস্তাব রাখবো। সেটা কোশ্চেনটা হলো, একটু পয়েন্ট আউট করে দেন যে বীমা কোম্পানিগুলা, আবার ওই পর্যায়ে আসি, বীমা কোম্পানিগুলা উদ্যোক্তাদেরকে কোন কোন জায়গায় কিভাবে সহযোগিতা করতে পারে। আমাদের হাতে সবাই খুব কম, সংক্ষেপে যদি। ঠিক আছে, 1 মিনিট। প্রাথমিক পুঁজি গঠনে স্বপ্ন আছে, টাকা নাই, সোজা কথা। প্রাথমিক পুঁজি লাগবে, আপনি বীমার সাথে সম্পৃক্ত হয়ে যান। আপনি বীমার সাথে সম্পৃক্ত হওয়ার সাথে সাথে নিজের একটা পলিসি করে নেন।
সেই পলিসি আমাদের এখানে বীমা কোম্পানিগুলো সেভিংস পলিসি দিয়ে থাকে। অটোমেশিং আপনার ফোর্স সেভিংস হয়ে যাবে পলিসি করে নেন, তাহলে প্রাথমিক পুঁজি গঠন আপনার আপনি যখন বীমাতে যখন আপনি কাজ করছেন তার সাথে সাথে আপনার ওই পুঁজিটা তৈরি হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে আপনার পুঁজি গঠন হয়ে গেল, এটা নিয়ে আপনি একটি এন্টারপ্রাইজ বা একটা ব্যবসায়িক চিন্তা ভাবনা যেটা আপনি করেছিলেন সেটা পরিচালনা করুন, এবং ওটা করতে গিয়ে আপনি যে পুঁজি খাটিয়েছেন এবং আপনি যদি অন্য কোথাও থেকে কোন রকম পুঁজি ওখানে যোগ করে থাকেন সেই পুঁজিটাকে আপনি সিকিউর করুন। ওখানে আপনি লোন প্রোটেকশন গ্যারান্টি স্কিমের আন্ডারে চলে আসেন। তারপর আপনি আপনার যে অবকাঠামো, যে আপনার যে ম্যাটেরিয়ালস, সেই ম্যাটেরিয়ালস গুলোকে আপনি আবার ইনসিওর করুন। তাহলে আপনার পুরো ভেঞ্চারটি, পুরো এন্টারপ্রাইজটি একটা বীমার আন্ডারে, একটা নিশ্চয়তার আন্ডারে চলে আসবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে প্রধানতম কথা হচ্ছে পুঁজি গঠন। আমাদের দেশে হয়তো আরো অনেক উদ্যোক্তা হতো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, কিন্তু প্রাথমিক পুঁজির জন্য এটা হচ্ছে না। বীমাতে যোগদান করুন, দেখবেন অতি সহজে স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রাথমিক পুঁজি গঠন হয়ে যাবে। এর কথা আমি আপনাদেরকে অনেক বেশি দায়িত্ব নিয়ে এবং অনেক বেশি আশ্বস্ত করে বলতে পারি। ধন্যবাদ। শাহদ ভাই, আরেকটা কোশ্চেন আপনাকে করতেই হচ্ছে, যেহেতু কাছে পেয়েছি, অনেক প্রশ্ন জমা হচ্ছে, মনের ভিতরে জমা হচ্ছে, একটু সামনে নিয়ে আসতে চাচ্ছি। জি জি প্লিজ। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো জি প্লিজ আপনার ক্যাপিটাল ব্যাকআপ দেয়? যদি আমার ক্যাপিটাল পুরোপুরি লস হয়ে যায়, সেক্ষেত্রে কিভাবে ক্যাপিটাল ব্যাকআপটা দিবে? ধরেন আমি ব্যবসা করতে গিয়ে আমার পুঁজি নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে ক্যাপিটাল ব্যাকআপটা কিভাবে দিবে ইন্স্যুরেন্স কোম্পানি? পুঁজি নষ্ট হয়ে যাওয়ার ব্যবসা করতে গেলে যদি আপনার একটা পর্যায়ে ফেলিউর আসে ক্যাপিটাল ব্যাকআপের, এটি বীমা কোম্পানিগুলো সরাসরি দেয় না। এটি একটা ভাবে, ওই যে আপনি বলেছিলেন ব্যাংক অ্যাসুরেন্সের মাধ্যমে এটি করা সম্ভব। তার মানে কি, আপনারা দেখবেন অনেক সময় কোন রুগ্ন শিল্পকে আবার বাঁচিয়ে তুলবার জন্য লোন, আবার ঋণ দেওয়া হয়। যখন কোনো ব্যক্তির প্রতিষ্ঠানটি ভালো ছিল, এন্টারপ্রাইজটি ভালো ছিল, হঠাৎ কোনো কারণে রুগ্ন হয়েছে, তখন ব্যাংক তাকে কি করতে পারে, তাকে আবার এক্সট্রা লোন, অতিরিক্ত ঋণ প্রদান করতে পারে। ওই অতিরিক্ত ঋণ প্রদানটা কি করবে বীমা কোম্পানি, এটাকে ওই যে গ্যারান্টি, লোন প্রোটেকশন গ্যারান্টি দিয়ে দিবে। ব্যাংক অ্যাসুরেন্স এসে মাঝখানে একটা ব্রিজ করে দিবে, ঠিক আছে তুমি দাও, সমস্যা নাই, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এটা নিশ্চয়তার। তাহলে স্বাভাবিকভাবে মজার বিষয়টা, আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করছেন, যে সব ব্যবসায় কিন্তু একতালে চলে না, অনেক সময় অনেক উত্থান পতন হয়। করোনার সময় অনেক সমস্যা তৈরি হয়েছে, এখন এই করোনাকালীন সময়ে সরকার সাহায্য করছে, তাহলে ব্যাংকগুলো সাহায্য করছে। এই সাহায্যের মাঝখানে যদি একটা গ্যারান্টি পাওয়া যায়, একটা বীমা নিশ্চয়তা পাওয়া যায়, তাহলে ব্যাংক অ্যাসুরেন্স যদি এখানে কাজ করে, তাহলে অবশ্যই আপনার ব্রোকেন ক্যাপিটালটাও আবার জাগিয়ে তোলা যায়, আবার জোড়া লাগানো যায়। ধন্যবাদ। আরেকটা বিষয় একটু কথা বলতে চাই শাহদ ভাই, আপনাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অনেক সময় এটা নিয়ম করেই সেলসম্যানশিপের উপরে ট্রেনিং দিয়ে থাকে। এই ট্রেনিংটা খুব কার্যকরী একটা ট্রেনিং। তো আমাদেরকে যদি আপনি সময় করে আমাদের যে কোনো একটা সেশনে, একটা কিংবা দুইটা সেশনে যদি আমাদেরকে এই সেলসম্যানশিপের ট্রেনিং নিয়ে আমাদের সাথে একটু কথা বলতেন, কিংবা ট্রেনের বেসিক জায়গাগুলো যদি একটু তুলে ধরতেন, তাহলে বোধহয় অনেকে উপকৃত হতো। এটা সম্ভব কিনা? হ্যাঁ, আসলে আমার কাজই হচ্ছে এই মোটিভেশন, স্বপ্ন দেখানো, আর নিজেও স্বপ্ন দেখা, এবং এটি আসলে আমার নিয়মিত রুটিন। তো আশা করি সমস্যা হবে না। সময় সুযোগ করে আপনি আমন্ত্রণ জানিয়েছেন, ধন্যবাদ। সময় সুযোগ করে করবার চেষ্টা করব। সেটি হচ্ছে সেলসম্যানশিপের উপরে একদম আলাদা করে সেশন আছে চমৎকার, ওগুলো করবার চেষ্টা করব। ধন্যবাদ। সাদাত ভাই, আমার 3টা প্রশ্ন ছিল, তবে একটা প্রশ্ন করতে চাচ্ছি, না করলেই নয়। কারণ অনেকে আছে ইন্স্যুরেন্স সঞ্চয় পলিসি যখন সিগনেচার করে, দেখা যাচ্ছে 5 বছর পরে ইকোনমি যদি ফল করে, তখন আপনাদের সেই কমিটমেন্ট থাকে না। দ্বিতীয়ত একটা সমস্যা হচ্ছে, সে দেখা যাচ্ছে সঞ্চয় দিচ্ছে, কিন্তু সঞ্চয় কি অন টাইমে জমা হচ্ছে কিনা, পলিসি অটোমেটেড কিনা সিস্টেম,
সেটা সম্বন্ধে সে অকিয়াফা। অনেকে আছে যে আমি 2 বছর 3 বছর জমা দিছি, এখন আমি জমা দিতে পারবো না, তুলে ফেলবো। ও দেখতেছে যে তার টাকা 10-15% কেটে নিচ্ছে। এই জায়গায় যদি একটু কথা বলেন। জি অবশ্যই। প্রথম কথাটা হচ্ছে যে আপনি বলছিলেন যে পলিসির একটা পর্যায়ে ইকোনমি ডাউন হলে তখন এটা হচ্ছে কিন্তু একটা অর্থনৈতিক নিয়ম। সেটা কি, যে আপনি ধরেন 10 বা 12 বছরের জন্য একটা পলিসি করলেন, ওই 10 বা 12 বছরে কোম্পানির পারফরমেন্সের উপরে, এটা কিন্তু কোনো ডাউনফলের সাথে যুক্ত না, এটা কোম্পানির পারফরমেন্সের উপরে ভিত্তি করে প্রতি বছর একটা টার্মিনাল বেনিফিট দেওয়া হয়, একটা বোনাস দেওয়া হয়, ওটা যোগ করে করে আপনার একটা অঙ্ক দাঁড়ায়। তো এখন কোনো কারণে কখনো যদি এমন হয়, যেমন ধরেন করোনাতে কিন্তু সারা পৃথিবীর ইকোনমি একটু বিধ্বস্ত অবস্থায় আছে, এই সময়টাতে হয়তো কোম্পানির পারফরমেন্স একটু কম হতে পারে, আবার করোনা কাল কেটে গেলে সে কিন্তু এটা কাটিয়ে উঠবার চেষ্টা করবে। তো সবকিছু মিলিয়ে ভালো সময় মন্দ সময় মিলে একটা ব্যালেন্সিং হয়ে যায়। ব্যালেন্সিং হয়ে গেলে তখন কিন্তু আবার একটা পর্যায়ে আপনার কাঙ্ক্ষিত যে অ্যামাউন্ট বা যে কমিটমেন্ট ছিল সেটা দেওয়ার মতো অবস্থায় চলে আসে কোম্পানি। এটা খুব একটা সমস্যা হয় না। আর দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন সেটি হচ্ছে যে একটা সময় আমাদের দেশে ম্যানুয়াল সিস্টেম ছিল, জমা দেওয়া হয়তো একটা ব্যক্তির মাধ্যমে জমা দেওয়া হইতো, তখন অনেক সময় একটু এনোমালি দেখা গেছে। কিন্তু এখন ডিজিটাল সিস্টেম হয়ে গেছে, ব্যাংকিং এ জমা দেওয়া যায়, মোবাইলে জমা দেওয়া যায়, তারপরে আপনার এই যে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দেওয়া যায়, ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়া যায়, অর্থাৎ নিজে পারফর্ম করে এখন প্রত্যেকটা জিনিস দেওয়া, প্রত্যেকটা প্রিমিয়াম পরিশোধের সুযোগ আছে, এবং প্রিমিয়ামটা পরিশোধ করার পরে একটা এসএমএস চলে যায়, অটোমেটেড এসএমএস চলে যায়। সুতরাং ওই ব্যক্তি এখন বুঝে যায় যে তারটা জমা হলো কি হলো না। ওই যে আগেকাল হাতের সময়, মানে ব্যাপারটা হচ্ছে অ্যানালগ আর ডিজিটালের ব্যাপারটা আর কি। অ্যানালগ সময়ে কিছু অ্যানোমালি ছিল, ডিজিটাল হতে হতে এগুলো কেটে গেছে। এখন আর ওয়ারিড না, এখন কিন্তু আমাদের ইন্স্যুরেন্স সেক্টর খুব স্মার্ট হয়ে গেছে, অনেক স্মার্ট হয়ে গেছে। এখন আপনার হচ্ছে অ্যাপস এর মাধ্যমে হচ্ছে পলিসি, অ্যাপস এর মাধ্যমে পেমেন্ট হচ্ছে, আপনার এটিএম এর মাধ্যমে পেমেন্ট হচ্ছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো এখন আর নাই, ওটা নিয়ে এখন আর ভাববেন না, এবং দিনে দিনে এটা আরো স্মার্ট হয়ে যাবে। তার মানে কিছু রইবেন? অ্যাকচুয়ালি ধন্যবাদ। আমরা আমাদের কথার মালা গাঁথতে গাঁথতে আমাদের ফুল শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। আমাদের ইচ্ছে আছে মালা গাঁথার, কিন্তু আমরা মালা গাঁথতে পারছি না। আমার প্রিয় বন্ধুরা, আমরা আসলে আমাদের চেষ্টা হলো, আপনি একটা সুন্দর এন্টারপ্রাইজ গড়ে তুলবেন, আপনি একটা ডেভেলপমেন্টের জায়গা গড়ে তুলবেন, আপনার জন্য স্বাধীন একটা পেশা গড়ে তুলবেন। সেই জায়গাটা গড়ে তুলতে আসলে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয়, কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যাগুলো কিভাবে কাটিয়ে ওঠা যাবে, কিভাবে কাটিয়ে উঠে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতে গিয়ে আমরা পুঁজি গঠনের বিষয়টা বারবার নিয়ে আসছি, এবং বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যে কোন পথে হাঁটলে যার পুঁজি নাই সে পুঁজি গঠন করতে পারবে, সে তার ব্যবসাটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, এবং সে যে স্বপ্নটা দেখছে, যে কাঙ্ক্ষিত রেজাল্টটা নিতে চাচ্ছে, সেই জায়গায় তারা পৌঁছাতে পারবে। এই চেষ্টা থেকে আসলে আমাদের আজকের আশা করি আপনাদের যদি কোনো কারণে আমাদের এই প্রয়াস আপনাদের উপকারে আসে, আপনাদের যদি এটাতে কোনো রকম এতটুকু উপকার হয়, তাহলে আমাদের কি হবে, এই আজকের এই আলোচনাটা সার্থকতা পাবে। এবং আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে পুঁজি গঠন করার জন্য আপনাকে ক্যাপাসিটির জায়গা তৈরি করতে হবে, আর এই ক্যাপাসিটির জায়গা তৈরি করতে হলে আপনাকে ক্যাপাবল হতে হবে। আপনাকে ক্যাপাবল হতে হলে কি করতে হবে, আপনাকে সেলসম্যানশিপ শিখতে হবে। আপনি সেলসম্যানশিপ শিখলে কি হবে, আপনি একটা প্রভাব বলয় তৈরি করতে পারবেন। যে মানুষগুলো আপনি ধরেন আপনি 50টা মানুষ কাছে লোন নিলেন, সময় মতো যদি আপনি লোনটা পরিশোধ না করতে পারেন, তাহলে 50টা মানুষ আপনার শত্রু হয়ে যাবে। কিন্তু আপনি যদি 50টা আপনার সেলসম্যানশিপ ক্যাপাসিটি দিয়ে আপনি যদি 50টা বীমা বিক্রি করতে পারেন, কিংবা আপনি যে ব্যবসার জায়গাটা তৈরি করলেন, সেখানে আপনি 50 জন বন্ধু সৃষ্টি করলেন, এবং পাশাপাশি আপনার যে প্রাথমিক পুঁজি যেটা
সেটা গঠন হলো। এবং এই 50টা মানুষ আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার কোনো না কোনো জায়গায়, এবং তাদেরকে যদি আপনার সার্ভিসটা সুন্দরভাবে আপনি দিতে পারেন, তাহলে যে কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় দেখবেন যে এই 50টা মানুষ আপনার কাছে আপনাকে সহযোগিতা করতে এগিয়ে আসছে। তার মানে এরা আপনার স্থায়ী বন্ধু হয়ে গেল। তো আপনাকে পুঁজিও লাগবে, বন্ধুত্ব লাগবে। এমন নাই যে আপনি পুঁজির গঠন করতে গিয়ে শত্রুতার জায়গা তৈরি করলেন, সৃষ্টি করলেন, সেটা কিন্তু আপনাকে এগোতে দিবে না। আমরা চাই আপনি এগিয়ে যান, সুন্দরভাবে এগিয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন। জাকারিয়া ভাই। হ্যাঁ, ধন্যবাদ সবাই যারা শুনলেন, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন। যদি আমাদের 1 সেকেন্ডের কোনো কথাও আপনাদের কাজে লাগে, তাহলে মনে করব যে আমাদের পরিশ্রমটা সার্থক হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন। আশা করি ভবিষ্যতের দিনগুলোতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাকারিয়া ভাই যদি কিছু বলতে চান, একটু যদি বলতেন। জি জি, আমাদের আগামী 15 আগস্ট আমাদের ক্লাস বন্ধ থাকবে। জাহাঙ্গীর আলম সুমন ভাই একটা পোস্ট করেছেন যে গ্লোবালি কেউ যদি বিজনেস আইডিয়া নিতে চান, আগামীকাল জুমে একটা মিটিং হবে, ওইখানে আপনারা ফর্মটা ফিল আপ করতে হবে রাত 8টা থেকে 9টায়। এবং আমরা হাজিরার উপরে সার্টিফিকেশনটা বেশি মূল্যায়ন করতে চাচ্ছি, আপনারা হাজিরাটা একটু নিশ্চিত করবেন। জি, ধন্যবাদ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ আবার কোনো না কোনো সময় দেখা হবে। আসসালামু আলাইকুম।